নমস্কার। বাংলা স্ফিয়ারে শুরু করছি ঠাকুরদার ঝুলির তৃতীয় এপিসোড। তার আগে নিজের কিছুটা বিরক্তি এবং হতাশার কথা একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে, প্রথম যেদিন আমি এই এপিসোডটা করেছিলাম, অর্থাৎ এই সিরিজের প্রথম এপিসোড, সেটাতে দেখলাম মোটামুটি 20-22 হাজার লোক দেখেছে। আর গতকাল যেটা করেছি সেটা বড় জোর 8,000 না কত মানুষ দেখেছে। এই অভিজ্ঞতাটা খুব তিক্ত, কিন্তু আমার কাছে নতুন কিছু নয়। কারণ এর আগেও আমি অনেক সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, দেখেছি বাঙালির কাছে সেসবের মর্যাদাই পাওয়া যায় না। এটা কিন্তু আগে ছিল না। আমরা আগে বরঞ্চ কোথা থেকে নতুন কোনো তথ্য এলে, কেউ যদি কোনো কিছু বিশ্লেষণ করেন, চেষ্টা করেন, সেটা শোনার জন্য খুব মনোযোগী ছিলাম। এখন আমরা মোটামুটি এই অনর্গল রাজনৈতিক কেচ্ছা ছাড়া আর রিল আর শর্টস অমুক তমুক দেখতে দেখতে একেবারে আমাদের রাজ্যটার মতোই জাতি হিসেবেও প্রায় খাদের কিনারায় এসে দাঁড়িয়েছি। সে যাই হোক, আজকে আমি প্রধানত, আমাকে যদি জিজ্ঞেস করেন 1967 সালে পশ্চিমবঙ্গে কংগ্রেসের পতনের অন্তত দুটো কারণ চিহ্নিত করুন, তাহলে আমি 1 নম্বরে রাখব খাদ্য সংকট এবং সেই সংকটজনিত আন্দোলন, এবং সেই আন্দোলন দমন করার প্রশ্নে প্রফুল্ল সেন মহাশয়ের সরকারের চরম হঠকারী কয়েকটি সিদ্ধান্ত। আর দ্বিতীয় কারণ অবশ্যই অজয় মুখোপাধ্যায়ের কংগ্রেস ত্যাগ। এখন এই খাদ্য আন্দোলনের তো একটা কনটেক্সট ছিল, এবং সেই কনটেক্সটটা একটু বিস্তারিত না বললে আন্দোলনের চেহারা, চরিত্র, কারণ এসব কোনো কিছুই বোঝা যাবে না। আসলে এটা অনেকগুলো কারণের মিশ্র ফল বলে আমার মনে হয়েছে। একদিকে ছিল উৎপাদন ঘাটতি, অন্যদিকে ছিল বাজারের বিকৃতি, তৃতীয় নম্বর যদি বলেন আন্তর্জাতিক পরিস্থিতি, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট অফ দেম অল হচ্ছে রাজ্য সরকারের সার্বিক নীতি বিরোধিতা, ব্যর্থতা। এই চারটের সম্মিলিত ফল হয়েছিল খাদ্য সংকট। এবং সেই জন্যেই একটা 20 বছর ধরে চলা সরকার সহসা একটা বড় আন্দোলনের ধাক্কায় তার বৈধতাই হারিয়ে ফেলেছিল। এখন দেখুন, 2026 সালে বসে আমাদের পক্ষে সত্যি কথা বলতে কি কল্পনা করাও অসম্ভব যে 60-এর দশকে, বিশেষ করে 65-66 সালে পশ্চিমবঙ্গে কী ধরনের খাদ্য সংকট হয়েছিল। আমার পরিষ্কার মনে আছে, ঝাড়গ্রামে থাকাকালীন একদিন বাবা হঠাৎ রেশনের দোকান থেকে ফিরে বললেন যে চাল গম কিছুই পাওয়া যাচ্ছে না, একটা বাজরা বলে কি জাতীয় জিনিস দিয়েছে, সেটাই রান্না করতে হবে। আমি ততদিনে, আমি কেন, আমি আমার দিদি, আমরা কেউই বাজরা শব্দটা কানেই আসেনি। বজ্র শব্দ আজ আমরা জানতাম, বাজরা আবার কি। দেখি কালো কালো শস্য দানা। এবং আমার উদ্ভাবনী শক্তি খুব বেশি ছিল আমার মায়ের রান্নার ক্ষেত্রে। তিনি ওই বাজরা দিয়ে খিচুড়ি টাইপের কি একটা যেন করতেন। এতখানি পৌঁছেছিল খাদ্য সংকট
রেশন দোকানে চাল মিলছিল না, গমও কখনো সখনো মিলছিল। আর অনেক সময় এটাও দেখা গেছে যে রেশন দোকানের সামনে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে যে দোকান বন্ধ, কেননা সাপ্লাই নেই। এই পরিস্থিতিটা আজকের দিনে চোখ বন্ধ করেও কল্পনা করা খুব কঠিন। ঠিক যেমন আমাদের পক্ষে কঠিন ছিল এই মন্বন্তরের বাংলার ছবিটাকে চোখের সামনে এনে তার একটা অর্থ করা। মন্বন্তরের 1 নম্বর কালপ্রিট ছিলেন উইনস্টন চার্চিল। আর এখানে কিন্তু আমি একথা বলতে পারবো না যে খাদ্য সংকট তৈরি হয়েছিল প্রফুল্ল সেনের জন্য, মোটেই তা নয়। প্রথম কথা যেটা আমাদের মনে রাখা দরকার, যে আমরা কিন্তু 60-এর দশকের শেষের দিকের বা মাঝামাঝি সময়ের কথা বলছি, যখন ভারতবর্ষে গ্রিন রেভলিউশন হয়নি, যখন সেচ ব্যবস্থা নেহাতি মামুলি এবং খুবই দুর্বল ছিল। ফলে মাঠে কতটা ধান উৎপন্ন হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করত প্রকৃতির উপর। অর্থাৎ বর্ষায় ভালো বৃষ্টি হলে ভালো ধান হবে, আর যদি কোনো কারণে না হয় তাহলে সর্বনাশ। 65-66 সালে এই বর্ষা পশ্চিমবঙ্গ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং রাজ্যের অনেক জায়গায় প্রায় খরাপ্রবণ অবস্থা হওয়ার কারণে আমাদের নিজস্ব যে উৎপাদন, সেই উৎপাদন হঠাৎ করে কমে গিয়েছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের একটা বড় সমস্যা, যেটা এই সেদিন পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্য স্বীকার করেছেন, সেটা হচ্ছে আমাদের যে ল্যান্ড স্ট্রাকচার সেটা খুব ছোট ছোট জোতে বিভক্ত, এবং তার ফলে মেকানাইজেশন অফ এগ্রিকালচার বলতে যা বোঝায় সেটা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত করাই সম্ভব হয়নি। সুতরাং ছোট জমিতে চাষ করলে উৎপাদনশীলতা কমতে বাধ্য, আর যদি প্রকৃতি বিরূপ হয় তাহলে তো কথাই নেই। আরেকটা ঘটনা যেটাও আমরা উপেক্ষা করতে পারি না, সেটা হলো 1947-এর পরে যেভাবে পূর্ববঙ্গ থেকে শরণার্থীদের স্রোত পশ্চিমবঙ্গে এসে আছড়ে পড়ছিল, এটা তো তার আগে কেউ দেখেওনি, পরেও দেখেনি। এই ডমিনিক ল্যাপিয়ার বলে যে ভদ্রলোক সিটি অফ জয় বলে একটা বই লিখেছেন, খুব চমৎকার লেখা। তাতে তিনি এক জায়গায় মন্তব্য করেছিলেন, 47-এর পর যে পরিমাণ মানুষ কলকাতা এবং সন্নিহিত অঞ্চলে বাইরে থেকে এসে ছড়িয়ে পড়েছিলেন, তার সমসংখ্যক হতে হবে না, তার অর্ধেক মানুষকে যদি নিউ ইয়র্ক অথবা লন্ডন অথবা ফ্র্যাঙ্কফুর্টে ঢুকিয়ে দেওয়া যায়, তাদের অবস্থা কলকাতার চাইতেও খারাপ হবে। একেবারে হক কথার এক কথা বলতে যা বোঝায় এটা তাই। তার ফলে কি হলো, কলকাতা এবং আশেপাশে জনসংখ্যা দ্রুত বেড়ে গেল। আর জনসংখ্যা দ্রুত বাড়া মানে খাদ্যের চাহিদাও বাড়া। চাহিদা বেড়ে গেল কিন্তু উৎপাদন কমে গেল, অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে গ্যাপটা কার্যত আয়ত্তের বাইরে চলে যাওয়ার অবস্থা। আর তখন আরও একটা ব্যবস্থা ছিল, যেটাকে বলা হতো আন্তঃরাজ্য বন্টন। এইসব এখন আর নেই। সেটা হচ্ছে আন্তঃরাজ্য বন্টন মানে অন্যান্য রাজ্য, যেমন ধরুন পাঞ্জাব, উত্তরপ্রদেশ, এদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে চাল পশ্চিমবঙ্গে আসছিল না। বোঝার উপর শাকের আটির মতো ছিল পরিবহন
এবং বন্টনে বিলম্ব। আর যতটুকু আসছিল তা নিয়ে রাজ্য সরকার যে কি করবে সে ব্যাপারেও তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারছিল না। কিন্তু ফলে বাজারে সরবরাহ একেবারে কমে গিয়ে তীব্র সংকটের সৃষ্টি হয়। আর সংকট যত বাড়ে অর্থনীতির বলে, ততই বাজারে স্পেকুলেটিভ বিহেভিয়ার শুরু হয়ে যায়। ব্যবসায়ীরা চাল মজুত করে দাম বাড়ার অপেক্ষা করে, কালোবাজারে বেশি দামে বিক্রি হয়, সাধারণ মানুষ বাজারে যায় কিন্তু খাদ্য পায় না। সরকার মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালালেও সেই সময় তা যথেষ্ট কার্যকর হয়েছিল বলে মনে হয় না। আর আমাদের মতো ছাপোষা আটপৌরে পরিবারের ভরসা বলতে ছিল রেশন। এই রেশনের উপর নির্ভর করে কিন্তু আমরা, আমার কলকাতাতে যতদিন আমি ছাত্র জীবন কাটিয়েছি ততদিন আমার বাড়িতে এই রেশনিংয়ের উপর নির্ভর করতে হতো। হয়তো অনেক সময় চাল বা গম, চালের জন্য নয় কিন্তু গমের জন্য, এবং ওই যে একটু চিনি পাওয়া যেত তার জন্যে। আমি অসংখ্যবার ওই রেশন দোকানে লাইন দিয়ে এগুলো সংগ্রহ করেছি। বাড়ি ফেরার পথে গম জমা দিয়েছি ওই পেশাই যন্ত্রের কাছে, আবার সেটা আটা হয়ে গেলে বাড়িতে পৌঁছে দিয়েছে। আমার জন্য যে কয়েকটা কাজ বাড়িতে একেবারে ইয়ারমার্ক করা ছিল তার মধ্যে একটা ছিল এই রেশন আনা আর কেরোসিন তেলের লাইনে দাঁড়ানো। সুতরাং 64-65তেই সমস্যা থেমেছিল তা নয়, 70-এর দশকের শেষ পর্যন্ত কোনো না কোনো ফর্মে একটা সংকট অনুভূত হতো। আর রেশনের উপর যেহেতু মানুষের নির্ভরতার পরিমাণ ছিল সবচেয়ে বেশি, অতএব কোনো রেশন দোকানেই নিয়মিত সরবরাহ ছিল না। দুর্নীতি আর অনিয়ম থাকবেই, লাইনে দাঁড়িয়েও মানুষ চাল পেত না। এইভাবে চলতে 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 মানুষের আস্থাও কিন্তু সরকারের প্রতি ধীরে ধীরে ভাঙতে ভাঙতে অনেকখানি কমে যায়। আরও একটা ফ্যাক্টর ছিল, যে ফ্যাক্টরটা ভুলে গেলেও চলবে না। 1965 সালে হয়েছিল প্রথম ভারত পাক যুদ্ধ। একটা যুদ্ধ হয়ে যাবার পরে তার রেশ সহসা কাটে না। বিশেষ করে কষ্ট, কৃচ্ছ সাধন ইত্যাদি ব্যাপারগুলো চলতেই থাকে। সরকারের অগ্রাধিকার বদলে যায়, পরিবহন ব্যবস্থার উপর চাপ পড়ে, কেননা প্রচুর লরি এবং ট্রলার এটসেট্রা এটসেট্রা এরা সব ডিফেন্সের কাজে চলে যায়। ফলে অর্থনীতি দুর্বল হয়। আর সবচেয়ে লজ্জার কথা, আজকালকার বাচ্চারা শোনেনি, তখন গোটা ভারতবর্ষ আমেরিকার পাঠানো PL-480 গমের উপর নির্ভর করত। একেবারে দয়া দাক্ষিণ্য করে আমেরিকা পাঠাতো সেটা, আর মাঝে মাঝেই সেই সরবরাহও অনিশ্চিত হয়ে পড়ত। আর সেখান থেকে যে গমগুলো আসতো আমি দেখেছি তাদের চেহারা ছিল আমাদের পাঞ্জাবের গমের মতো নয়, অনেক ধবধবে ফর্সা, আমেরিকায় হয়েছে বলে কথা। সে যাই হোক, আর আসল কারণ ছিল নীতিগত ভুল এবং প্রশাসনিক অদক্ষতা। রাজ্য সরকার বোঝারই চেষ্টা করল না যে মানুষের ক্ষোভের আসল কারণটা কি।
না বুঝে তারা এই খাদ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে খুবই কঠোর নীতি নির্ধারণের পথে গেল, কিন্তু সেটা বাস্তবে প্রয়োগ করতে পারল না। কালোবাজার, মজুমদার এদের বিরুদ্ধে অনেক অভিযান হলো, কিন্তু তাতে ফল হলো উল্টো। বাজারে ভয় এবং আতঙ্ক সৃষ্টি হলো, সরবরাহ আরও কমে গেল, মানুষের ক্ষোভ সমানুপাতিক হারে বাড়তে থাকলো। হয়তো এই কথা বলা যেতে পারে যে নীতির উদ্দেশ্যটা যদি বা ঠিক থাকে, এক্সিকিউশনটা একেবারে থারলি ফেল করেছিল। আর আরও একটা দিকের উপর আলো ফেলা দরকার, সেটা হচ্ছে এই ধরনের সিচুয়েশনের মনস্তাত্ত্বিক দিক, অর্থাৎ প্যানিক ইকোনমি। যখন এই ধরনের সংকট হয় তখন এটার চরিত্র ধীরে ধীরে মনস্তাত্ত্বিকও হয়ে ওঠে। মানুষ বেশি করে চাল কিনে মজুত করতে শুরু করে, তার ফলে বাজারে কৃত্রিম সংকট আরও বাড়ে। এটাকেই বলা হয় ক্লাসিক প্যানিক ড্রিভন শর্টেজ। সেই সময় বছরে দুবার আমরা আমাদের ঠাকুরদার বাড়িতে আসতাম। তার বাড়ি ছিল লিলুয়ায়, আর প্রত্যেকবার আসার সময় আমার বাবা, আমরা চারজন বেছে বেছে ঠিক 8 কিলো চাল, তার 1 আউন্স বেশিও বাবা আনবেন না। নিয়ম ছিল জনপ্রতি 2 কেজি চাল এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি নিয়ে যেতে পারেন। কল্পনা করুন, ওই 8 কিলো চাল বাবা নিয়ে যেতেন, যাতে ঠাকুরদার বাড়িতে যে কদিন আমরা থাকব ভাতের অভাব না হয়। এখন তার মানে কি? তার মানে এই যে কথাগুলো বললাম, এরই সমাহার ছিল এই সংকট। অতএব ব্যক্তিগতভাবে কাউকে দোষ দেওয়া বা এই ধরনের অতি সরলীকৃত কথাবার্তা বলার কোনো মানে হয় না। এরপরে আমরা যেটা দেখতে পারি যে এই পরিস্থিতিতে মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রথমে রেশন দোকানের সামনে, কালেক্টরের সামনে বিক্ষুব্ধ মানুষ রেশন না পেয়ে, বাজারে সুলভে চাল ডাল না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। কিন্তু এই আন্দোলনটা সংগঠিতভাবে প্রথম শুরু হয়েছিল কলকাতাতে। কিন্তু আমাদের সিপিআই এর গুরুদাস দাশগুপ্ত, এখন তিনি নেই, এই আন্দোলনের পুরোধা ছিলেন কিন্তু, এবং আন্দোলনের প্রথম সারিতে তখন তাকে দেখা গিয়েছিল। এরপরে যেটা হলো, সেটা কলকাতা শহরে যে কোনো আন্দোলনই দেখবেন তার এপিসেন্টার হয় কলকাতা। আজকাল অবশ্য কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে, রবি ঠাকুর লিখেছিলেন। তার কখনোই তার কলকাতার বিবেক জাগ্রত হয় না। একবার হয়েছিল আরজি করের সময়। এবং ব্যাপারটা কি দাঁড়ালো, যে সংকট যতটা না ব্যাপক ছিল তার চাইতে ব্যাপক হয়ে গেল। এর ফলে রাজ্য সরকার সম্পর্কে মানুষের আস্থাহানি, আর এই আস্থাহানি শেষ পর্যন্ত রাজনৈতিক বিস্ফোরণের চেহারা নেয়, যার ফলাফল আমরা 1967 বিধানসভা নির্বাচনে প্রথম দেখি। সুতরাং এই যে খাদ্য আন্দোলন, এটা
67 নির্বাচনে তো নির্ণায়ক প্রভাব ফেলেই ছিল, কিন্তু এটা কেবল আর 5টা ইস্যুর মতো একটা ইস্যু ছিল না, পুরো নির্বাচনী মনস্তত্ত্বে এবং ভোটারের আচরণ পুনর্গঠন করে দিয়েছিল। এই সংকটই তৈরি করেছিল কংগ্রেস বিরোধী এক ধরনের ঢেউ। সে ঢেউ কত তীব্র এবং সর্বব্যাপী ছিল আমি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে সেটা পরে আপনাদের কাছে বিশ্লেষণ করব। এখন আন্দোলন শুরু হয়েছিল খাদ্যাভাব থেকে, সেটা হয়ে দাঁড়ালো, ইস্যু হয়ে দাঁড়ালো সরকারের ব্যর্থতা। চাল নেই, দাম বাড়ছে, সরকার ব্যর্থ, এই সরকার কোনো কমবেন নয়। তার মানে বেসিক্যালি একটা ক্ষুধাকে রাজনৈতিক ইস্যুতে পরিবর্তন করতে তেমন কোনো অসুবিধাই আন্দোলনকারীদের হয়নি। এখন মানুষের দৈনন্দিন জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি আঘাত করে সেটাই কিন্তু মানুষের মনে তাৎক্ষণিকভাবে এমন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে যার মাসুল শাসককে গুনতে হয়। সিঙ্গুর বা নন্দীগ্রামের দিকে তাকান, তাহলেই আমার কথাটা বুঝতে পারবে। ওই যে তথাকথিত সূর্যোদয় না হলে এবং সিঙ্গুরে পুলিশ স্রেফ অকারণে গ্রামবাসীদের বাড়িতে উঠে উঠে বেপরোয়া লাঠিচার্জ না করলে এবং সেই সব দৃশ্য আমাদের টেলিভিশনগুলোতে বাঙালি না দেখলে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার 2011 সালেও পতন হতো কিনা আমার সন্দেহ আছে। এখন এটা শুরু হলো শহরে, কিন্তু ধীরে 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 গ্রামেও ছড়িয়ে গেল, মফস্বলেও ছড়িয়ে গেল, শহরাঞ্চলে ছড়ালো, হাওড়ায় ছড়ালো, হুগলিতে ছড়ালো, এই শিল্পাঞ্চলে ছড়ালো, এবং তারপর বর্ধমান, মেদিনীপুর, সর্বত্রই আমরা এই আন্দোলনের অনুরণন দেখতে পেলাম। আর এই সুযোগের সদ্ব্যবহার করেই বাংলার রাজনীতিতে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের একটা অত্যাশ্চর্য বলতে পারেন উদয় হলো। এটাও মনে রাখা দরকার যে ঠিক তার আগের বছর অর্থাৎ 1964 সালে কমিউনিস্ট পার্টি দুটো ভাগে ভাগ হয়ে গেছে। সিপিআই রইল, আর জ্যোতিবাবুরা তৈরি করলেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট। তাদের স্লোগানই ছিল খাদ্য চাই, এ এমন নিকম্মা সরকার যে খেতে দিতে পারে না, আর সংগ্রাম ছাড়া অধিকার মিলবে না। ফলে এই একটা সংকট বামপন্থীদের জনভিত্তি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছিল। এরপরে ছিল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ, এবং যখন মানুষ রেগে যায় তখন যে সবটাই সঠিক কারণে রাগে তা তো নয়। এখন এর ফলে যেটা দাঁড়ালো, এই নির্বাচনের ফলের আলোচনা হয়তো আমি আগে করব, পরে করব। আর যদি এটাকে 67 নির্বাচনের প্রেক্ষাপটের আলোচনার উপসংহারে যদি কিছু বলতে হয়, তাহলে বলতে হবে যে এটা ছিল ভাতের ভোট, আদর্শ নয়, ইতিহাস নয়, নিজেদের প্রতিদিনের অভিজ্ঞতা দিয়ে মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছিল, আর সেই অভিজ্ঞতার কেন্দ্রে ছিল খাদ্য সংকট। সুতরাং এই আন্দোলন নিছকই একটা আন্দোলন ছিল না,
এটা ছিল একটা সরকার পতনের প্রাক্কথন। এই ঠাকুরদার ঝুলি চলতেই থাকবে। গাড়ি একবার যখন স্টেশন ছেড়েছে তখন যত কম মানুষই দেখুন না কেন, এবার আমি আমার প্রত্যয়ে অবিচল। শেষ না হওয়া পর্যন্ত যদি 5 জন লোক দেখেন, আমি তাও রণে ভঙ্গ দেব না। নমস্কার, ভালো থাকবেন।